নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা। আজকে আমি রামকৃষ্ণ মঠ মিশনের একটা অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন ভগিনী নিবেদিতার ছবি। তো ভগিনী নিবেদিতা ভারতের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু মানে এত কিছু করেছেন যে যাই বলবো সেটাই কম বলা হয়। তো আজকে এক ভারতীয় বিজ্ঞান সাধকের জীবনে তিনি কিভাবে তার বিজ্ঞান সাধনাকে আরও উচ্চতর জায়গায় নিয়ে গেছিলেন সেটার সম্বন্ধে আজকে বলবো। খোকা ও তার মা, এক বিজ্ঞান সাধক ও জ্যোতির্ময়ী এক নারী। আপনি যখন এই পত্রখানি পাবেন তখন জন্মদিনের মধ্যে সেরা আমাদের প্রিয় 30শে নভেম্বর তারিখটি এসে যাবে। অনন্তকাল ধরে এই দিনটি ধন্য হোক। এই শুভ দিনটিকে অনুসরণ করে ফিরে আসুক মাধুর্য ও পবিত্রতায় পূর্ণ আরও বহু বহু দিন। বাইরে দেখা যাচ্ছে ক্রিস্টোফার কলম্বাসের খোদাই করা বিরাট প্রতিমূর্তি। তার নামের নিচে শুধু লেখা আছে লা পাত্রে, দ্য ফাদার। আমি সেই অনাগত দিনটির কথা ভাবছিলাম, যখন ওই কথাগুলি আপনার নামের নিচে নীরব বাণী হয়ে থাকবে। আধ্যাত্মিকতার দিক থেকে ইতিমধ্যে আপনি এক হয়ে গেছেন তার সঙ্গে, এক হয়ে গেছেন সেই সব মহৎ অভিযাত্রীদের সঙ্গে যারা নিজ নিজ জাতির কল্যাণ সাধনায় অজানা সমুদ্রে পাড়ি দিয়েছেন। চির বিজয় লাভ করুন। জাতির সম্মুখে আপনার জীবন এক আলোর বর্তিকার মতো পথ দেখাক। তাদের কল্যাণে প্রদীপের মতো নিবেদিত হোক। আপনার অন্তর শান্তিতে পরিপূর্ণ হোক। আপনি আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ নাবিক, আবিষ্কার করে চলেছেন নব নব জগৎ। 1910 সালে 30শে নভেম্বর সুদূর জেনোয়া থেকে সুগভীর প্রীতি ও শুভেচ্ছার এই চিঠিখানি সিস্টার নিবেদিতা পাঠিয়েছিলেন তার ম্যান অফ সায়েন্স আচার্য জগদীশচন্দ্র বসুকে জন্মদিনের দিন। পিছিয়ে যাওয়া যাক কয়েক বছর। 1897-এর এপ্রিল মাস। ইউরোপে প্রথম বৈজ্ঞানিক সফর সেরে ফিরে এসেছেন জগদীশচন্দ্র বসু। বিশ্বসভায় বাংলার তথা ভারতের মুখ উজ্জ্বল হয়েছে। দেশে বিদেশে নানা সংবাদপত্রে প্রকাশিত সেই গৌরব গাথা। রবীন্দ্রনাথ লিখলেন, বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরের দূর সিন্ধু তীরে হে বন্ধু গিয়েছ তুমি জয় মাল্যখানি সেতা হতে আনি দীনহীনা জননীর লজ্জানত শিরে পড়ায়ছ ধীরে। বিদেশের মহোজ্জ্বল মহিমা মণ্ডিত পণ্ডিত সভায় বহু সাধুবাদ ধ্বনি নানা কণ্ঠ রবে শুনেছ গৌরবে। সে ধ্বনি গভীর গভীর গম্ভীর মন্দ্রে ছায় চারিদিকে ধার হয়ে সিন্ধু পার। ইউরোপ সফরের সাফল্য নতুন করে অনুপ্রেরণা দিল জগদীশচন্দ্র বসুকে। সুভারতী রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হলো দেশে ফিরে। পরাধীন দেশে অজস্র প্রতিকূলতার মধ্যেও নিজের মেধা আর সৃজনশীলতাকে পাথেয় করে ইউরোপ আর আমেরিকার উন্নততর গবেষণাগারে বিজ্ঞান গবেষণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদ্যমে বিজ্ঞান সাধনায় নিয়োজিত হলেন জগদীশচন্দ্র বসু। সেই বছরই লন্ডনের রয়্যাল সোসাইটি থেকে প্রকাশিত হলো তার 3টি রিসার্চ পেপার। পরের বছর 1898-এর 28শে জানুয়ারি মোম্বাসা জাহাজ এসে গেল কলকাতা জেটিতে। ইউরোপের স্বাচ্ছন্দ্য ভরা জীবন ছেড়ে আসা মিস মার্গারেট এলিজাবেথ নোবেল চেয়ে দেখলেন তার স্বপ্নের ভারতবর্ষকে। তাকে নিতে এসেছেন স্বামী বিবেকানন্দ, গৈরিক বস্ত্র পরিহিত সেই সন্ন্যাসী। 2 বছর আগে যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়ে আমূল বদলে দিয়েছে মার্গারেটের জীবনের গতিপথ। কয়েক মাস আগে এক অকপট চিঠিতে যিনি তাকে আহ্বান জানিয়ে বলেছেন, মিস নোবেলের মতো মহীয়সী নারীকে বড় দরকার ভারতবর্ষের। কে এই মিস নোবেল? 1898 সালে তিনি যখন সুদূর প্রাচ্যে পাড়ি দিলেন, সেই সময় মার্গারেট নোবেল ওয়াজ এ ব্রিলিয়ান্ট ইয়ং ওম্যান অফ 30 অ্যান্ড এগার এডুকেশনিস্ট। ওয়েস্টমিনিস্টার গেজেটে এটি প্রকাশিত হয়েছিল। কলকাতার দ্য স্টেটমেন্ট পত্রিকার এক সময়ের সম্পাদক এস.কে. র্যাডক্লিফের কথায়, মার্গারেট নোবেল ওয়াজ known in London 20 years ago as perhaps the most eager and brilliant member of a group of new educationists who among other things founded the Sism Club.
কলকাতায় এসে ভারতীয়দের সঙ্গে পরিচয়ের সূচনাতেই শিক্ষিত সুপ্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের সংস্পর্শে এলেন মিস নোবেল। 1898 সালের 11ই মার্চ স্টার থিয়েটারে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এক সভার আয়োজন করলেন স্বামী বিবেকানন্দ। উদ্দেশ্য উদ্দেশ্য বাংলার বিদ্বান ব্যক্তিদের সঙ্গে মার্গারেটের পরিচয় করিয়ে দেওয়া। সে সভায় মার্গারেট বক্তৃতা দিলেন ইংল্যান্ডের ভারতীয় আধ্যাত্ম ভাবনার বিস্তার নিয়ে। বিশিষ্ট বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুও উপস্থিত ছিলেন সেখানে। মার্গারেটের দৃপ্ত ভাষণ শুনলেন তিনি। কিন্তু সেদিন নয়, তার সঙ্গে মার্গারেটের পরিচয় হবে আরও কিছুদিন পর। 1898-এর 25শে মার্চ শুক্রবার বেলুর মঠে বিবেকানন্দ হিন্দু ধর্মে দীক্ষা দিলেন মার্গারেটকে। মানবতার জন্য নিবেদিত হলেন তিনি। মার্গারেট এখন নিবেদিতা, দ্য ডেডিকেটেড। ভারতবর্ষ তার প্রাণ। 1898-এর শেষ দিকে শিক্ষা প্রসঙ্গে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্ম সমাজে বক্তৃতা দিতে শুরু করলেন নিবেদিতা। সেখানে আসতেন ব্রাহ্ম সমাজের শিক্ষিতা মেয়েরা। রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী, ভগিনী সরলা দেবী, জগদীশচন্দ্রের বোন লাবণ্যপ্রভা। নিবেদিতা যখন ভারতে এলেন সেই সময়ে স্বামী বিবেকানন্দের আরও দুজন বিদেশি শিষ্যা মিসেস সারাবুল ও মিস ম্যাকলাউডও ভারত ভ্রমণ করেছিলেন। 1898-এর ডিসেম্বরে কলকাতার আমেরিকান কনসালের আতিথ্য নিলেন তারা। আমেরিকান কনসালের স্ত্রীর মাধ্যমে কলকাতার কিছু বিশিষ্ট ব্রাহ্ম ব্যক্তিদের সঙ্গে পরিচয় হলো তাদের। রবীন্দ্রনাথ আর জগদীশচন্দ্রের মতো দুই ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হয়ে বিমুগ্ধ তারা। 1898-এর ডিসেম্বরেই আমেরিকান দূতাবাসের এক পার্টিতে সারাবুলের উৎসাহে নিবেদিতার সঙ্গে প্রথম আলাপ হলো জগদীশচন্দ্র বসুর। অল্প বয়স থেকে বিজ্ঞানের প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন নিবেদিতা। পশ্চিমেও বিশিষ্ট জ্ঞানী গুণীজনদের সঙ্গে তার পরিচয় ছিল। বিজ্ঞান মনস্কতার জন্য সুবিদিত ছিলেন তিনি। জগদীশচন্দ্রের বিজ্ঞান প্রভাবিত দ্যুতি মুগ্ধ করল তাকে। অন্তরের দূরদর্শিতায় নিবেদিতা বুঝতে পারলেন বিজ্ঞান চর্চা ছাড়া ভারতের ব্যবহারিক জীবনের উন্নতি অসম্ভব। তাই পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে এই বিজ্ঞান সাধক মানুষটির গবেষণার গুরুত্ব অপরিসীম। প্রথম পরিচয়ের দিনই ব্রাহ্মদের অদ্বৈত তত্ত্বের পক্ষে বিজ্ঞানের প্রমাণ চাইলেন নিবেদিতা তার কাছে। অনুভব করলেন জগদীশচন্দ্রের বিজ্ঞান সাধনার পথ পশ্চিমের বিজ্ঞানীদের চেয়ে একবারে আলাদা। অগাধ সম্ভাবনাময় এই মানুষটির গবেষণার মূল সুরটি উৎস অনুভূতি বা প্রত্যক্ষ দর্শন, যা ভারতীয় আধ্যাত্মবাদের শাশ্বত ধারাটির ওপর আধারিত। আর জগদীশচন্দ্র তার কি মনে হলো? বৈজ্ঞানিক গবেষণার প্রতি পদে প্রতিকূলতা, সরকারের চূড়ান্ত উদাসীনতা, এমনকি অসহযোগিতার সম্মুখীন হতে হতে বিপর্যস্ত জগদীশচন্দ্র বুঝলেন তার গবেষণায় নিবেদিতার অপার আগ্রহ। মনের ক্ষীণ আশার প্রদীপটি জ্বলে উঠল আবার। নিঃসন্দেহে নিবেদিতার সঙ্গে পরিচয়ের মুহূর্তটি জগদীশচন্দ্রের জীবনে এক মোড় পরিবর্তনের সূচনা করল। জগদীশচন্দ্র প্রথম দিনের সেই পরিচয় ক্রমে পরিণত হলো এক ব্যতিক্রমী গভীর বন্ধুত্বে। 1899 গোলকোন্ডা জাহাজ করে ইংল্যান্ডের যাত্রা করলেন বিবেকানন্দ। এবার দ্বিতীয়বার বিদেশ যাত্রা। নিবেদিতার তুরীয়ানন্দ তার সঙ্গেই। ইংল্যান্ডে নিবেদিতার ছোট বোন মেয়ের বিয়ের উৎসবে যোগ দেওয়ার পর তারা গেলেন আমেরিকা। সেখানে ভারতীয় আদর্শ প্রচারের কাজে স্বামী বিবেকানন্দকে সাহায্য করবেন নিবেদিতা। অর্থ সংগ্রহ করার চেষ্টা করেন বোসপাড়া লেনে সারদা মায়ের আশীর্বাদে প্রতিষ্ঠিত করে আসা নিজের স্কুলের জন্য। এর মধ্যেই সময় হয়ে গেল স্বামী বিবেকানন্দ ও নিবেদিতার প্যারিস যাত্রার। সেখানে ধর্ম নিয়ে আলোচনা করবেন স্বামীজি। জুলাই মাসে সায়েন্স কংগ্রেসে নিজের আবিষ্কারের পেপার পড়তে জগদীশচন্দ্রও পৌঁছালেন প্যারিসে। বসু দম্পতির সঙ্গে নিবেদিতার সাক্ষাৎ হলো সেখানে। স্ত্রী শিক্ষার উন্নতির জন্য কাজ করতেন জগদীশচন্দ্রের স্ত্রী অবলা বসু। শিক্ষিতা, সমাজ সচেতন অবলার কাজ দেখে নিবেদিতার ভালো লেগেছিল আগেই। তার সঙ্গেও সখ্য তৈরি হলো নিবেদিতার। প্যারিসে মিসেস লেগেটের বাড়িতে নিবেদিতার নিয়মিত দেখা হতো। বিবেকানন্দ
বিবেকানন্দ, নিবেদিতা, জগদীশচন্দ্র, অবলা বসু আর সারা বুলের। প্যারিসে বসু দম্পতির সঙ্গে নিবেদিতার ঘনিষ্ঠতা বাড়ল। নিবেদিতা আসার আগেই কলকাতার টাউন হলে জগদীশচন্দ্র যন্ত্রের সাহায্যে অদৃশ্য আলোকরশ্মির অস্তিত্ব প্রমাণ করে দেখিয়েছিলেন দর্শকদের। কিন্তু যতই সফল হন তিনি, তার কাজে প্রতি পদে তৈরি করা হয় বাধা। তার আবিষ্কারগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় প্রতিনিয়ত। বিদেশে যাওয়ার অনুমতি পাওয়া যায় না সহজে। গবেষণার যথেষ্ট সময় হাতে তিনি পান না। তাই কলেজে পড়ানোর রুটিনের বোঝা চাপিয়ে দেওয়া হয় তার ওপর। তাছাড়া ব্রিটিশ অধ্যাপকদের সমতুল্য বেতনও দেওয়া হয় না তাকে। বিদেশি বিজ্ঞানীদের সুযোগ সুবিধার ছিটেফোঁটা পান না জগদীশচন্দ্র। এত প্রতিকূলতা সত্ত্বেও প্যারিসের বিজ্ঞান কংগ্রেসে প্রত্যক্ষ করলেন জগদীশচন্দ্রের আশ্চর্য সাফল্য। বিবেকানন্দের মতো সুবক্তা নন তিনি, কিন্তু সে সভায় কখনো অনায়াস বিজ্ঞান ব্যাখ্যায়, আবার কখনো নিপুণ পরিহাসে জগদীশচন্দ্র জয় করে নিলেন উপস্থিত শ্রোতাদের মন। সকলে উচ্ছ্বসিত তার কৃতিত্বে। নিবেদিতা স্থির করলেন জগদীশচন্দ্রের বিজ্ঞান সাধনায় সর্বতোভাবে সাহায্য করবেন তিনি, পাশে থাকবেন। প্যারিসের পর ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড অ্যাসোসিয়েশনে পেপার পড়বেন জগদীশচন্দ্র। স্কুলের জন্য অর্থ সংগ্রহে নিবেদিতাও যাবেন ইংল্যান্ডে, বিবেকানন্দ তখন প্যারিসে। তারপর গ্রিস, মিশর হয়ে ফিরে যাবেন ভারতে। একসঙ্গে ভারত থেকে যাত্রা করেও এবার বিবেকানন্দ আর নিবেদিতা দুজনের পথ দুদিকে আলাদা। ইংল্যান্ড থেকে নিবেদিতার লেখা এক চিঠির উত্তরে প্যারিস থেকে বিবেকানন্দ লিখলেন, তোমার চিঠি পড়ে মনে হলো তুমি ভেবেছো তোমার নতুন বন্ধুদের বুঝি আমি ঈর্ষা করি। তোমাকে বলি, আমার আজ যাই দোষ থাক না কেন, জন্ম থেকেই আমার ঈর্ষা নেই। ক্রমশ সব কাজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিবেকানন্দ। মঠের দায়িত্বও ছেড়ে দিলেন। ওদিকে নিবেদিতা আর বসু দম্পতিও তখন ইংল্যান্ডে। অসুস্থ হয়ে পড়েছেন জগদীশচন্দ্র। 1900 সালের ডিসেম্বরে বেলুড় থেকে নিবেদিতাকে স্বামীজি চিঠি লিখলেন, মহাদেশগুলি এক প্রান্ত থেকে একটি স্বর তোমাকে প্রশ্ন করছে, কেমন আছো? রয়্যাল সোসাইটিতে পেপার পড়ার পর সে বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি অপারেশন হলো জগদীশচন্দ্রের। তারপর নিবেদিতা তাকে নিয়ে গেলেন নিজেদের উইম্বলডনের বাড়িতে। নিবেদিতা আর অবলা বসুর আন্তরিক সেবায় সুস্থ হলেন জগদীশচন্দ্র। 1901 সালে 4 জানুয়ারি মিস ম্যাকলাউডকে নিবেদিতা লিখলেন, ডক্টর বসু এখন প্রায় সুস্থ। মা তার ছোট বাড়িটি আমাদের জন্য মা তার ছোট বাড়িটি তাদের ও আমার জন্য ছেড়ে দিয়েছেন, তাই আমরা এখন উইম্বলডনে। 1901 সালে ইংল্যান্ডে থাকার সময় থেকে জগদীশচন্দ্রের গবেষণার কাজে সাহায্য করতে শুরু করলেন নিবেদিতা। সরকার আর বিদেশি বৈজ্ঞানিকদের সঙ্গে জগদীশচন্দ্রের নিরন্তর সংগ্রামকে নিবেদিতা উল্লেখ করতেন বোস ওয়্যার বলে। তার এই অবস্থা দেখে খুব কষ্ট পেতেন নিবেদিতা। প্রতিনিয়ত বর্ণ বৈষম্যের শিকার হওয়া তার ওপর শরীরও ভালো নয় জগদীশচন্দ্রের। সব মিলিয়ে মাঝে মাঝে হতাশা গ্রাস করত তাকে। মুচড়ে পড়তেন পেপার প্রস্তুত করার সময়। সেই সব অবসাদের মুহূর্তে কখনো কখনো জননীর মতো কোমল স্নেহ দিয়ে, আবার কখনো উৎসাহ দিয়ে তাকে আগলে রাখতেন নিবেদিতা। সাধারণত নিবেদিতা তাকে ম্যান অফ সায়েন্স বলতেন। কিন্তু এই সময় থেকেই নিবেদিতার চিঠিতে আর ডায়েরিতে জগদীশচন্দ্র সম্পর্কে বের্ন সম্বোধনটি উল্লেখ দেখা যায়। স্কটিশ ভাষার এর অর্থ হলো এ চাইল্ড বা খোকা। জগদীশচন্দ্রের থেকে 10 বছরের ছোট ছিলেন নিবেদিতা, কিন্তু অবসাদগ্রস্ত হলে একটি অসহায় শিশুর মতোই নিবেদিতার মুখাপেক্ষী হতেন তিনি। লিখেছেন, হতাশ ও অবসন্ন বোধ করলে আমি নিবেদিতার নিকট আশ্রয় লইতাম। 1902 থেকে 1907 মধ্যে প্রকাশিত জগদীশচন্দ্রের 3টি বিখ্যাত বই, লিভিং অ্যান্ড নন লিভিং, প্ল্যান্ট রেসপন্স, কম্প্যারেটিভ ইলেকট্রোসাইকোলজি, আর পরবর্তী বই ইলিটারেটি অফ প্ল্যানেটস এবং রয়্যাল সোসাইটি পরিচালিত পত্রিকায় ধারাবাহিক হিসাবে প্রকাশিত প্রবন্ধগুলি শুধু নিবেদিতার সম্পাদিতই ছিল না, ইংরাজি ভাষায় অসামান্য দখল থাকায় সেগুলি প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নিবেদিতার। ইংল্যান্ড থেকে ফেরার পর প্রায় প্রতিদিন নিবেদিতার বোসপাড়া লেনের বাড়িতে আসতেন জগদীশচন্দ্র। ঘণ্টার পর ঘণ্টা ধরে লেখা চলত। নিমগ্ন সাধিকার মতো লেখায় নিবিষ্ট থাকতেন নিবেদিতা। বিজ্ঞান আলোচনা করতেন জগদীশচন্দ্র। কাজ শেষ হতে দেরি হলে কখনো কখনো সেখানেই আহারাদি সম্পাদন করতেন তিনি।
1902 ফেব্রুয়ারি নিবেদিতা ভারতে পৌঁছালেন, প্রথমে মাদ্রাজে। সেখানকার মহাজন সভা নিবেদিতাকে সম্বর্ধনা দিল। কিছুদিন পরে ভারতে এলেন ওগাকুড়া। ক্রিশ্চিন আর ওগাকুড়াকে নিয়ে নিবেদিতা গেলেন মায়াবতী, ফিরে এলেন 26শে জুন। নানা ব্যস্ততায় স্বামীজি থেকে দূরে দূরে দিন কাটছে নিবেদিতার, কিন্তু ওদিকে সময় শেষ হয়ে আসছে দ্রুত। 2রা জুলাই বেলুড় মঠে গেলেন নিবেদিতা। সামান্য আহারের পর নিবেদিতার হাতে জল ঢেলে হাত মুছিয়ে দিলেন বিবেকানন্দ। তারপর এলো সেই অমোঘ 4ঠা জুলাই। সকালবেলা শারদানন্দের চিঠি পৌঁছালো নিবেদিতার কাছে। মাই ডিয়ার নিবেদিতা, দ্য এন্ড হ্যাজ কাম। স্বামীজি হ্যাজ স্লেপ্ট নাইট অ্যাট 9 o'clock, নেভার টু রাইজ এগেন। স্বামীজির এই আকস্মিক মহাপ্রয়াণ নিবেদিতার সামগ্রিক চিন্তাধারা আর কাজে নিয়ে এলো আমূল পরিবর্তন। স্কুলের সীমিত পরিধির মধ্যে শুধু স্ত্রী শিক্ষার গণ্ডিতে আর আটকে থাকা নয়, কারণ তিনি অনুভব করেছেন ভারতের স্বাধীনতার গুরুত্ব। ক্রমে তিনি জড়িয়ে পড়লেন রাজনৈতিক কর্মধারায়। কিন্তু সেই অসম্ভব ব্যস্ততার স্বামীজি আরাধ্য কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এক মুহূর্তের জন্য বিস্মিত হননি জগদীশচন্দ্রের বিজ্ঞান সাধনায় তার ভূমিকাটি। শুধু নিজেই সাহায্য করেননি, অন্যান্য গুণীজনের দৃষ্টি জগদীশচন্দ্রের কাজের প্রতি আকর্ষণ করেছেন। বিজ্ঞান চর্চার জন্য সাহায্য চেয়েছেন। 1903-এর 18ই এপ্রিল ডিয়ার মিস্টার টেগর সম্বোধনে রবীন্দ্রনাথকে যে চিঠি লিখলেন নিবেদিতা, সে চিঠিও পরিপূর্ণ জগদীশচন্দ্রের কথায়। টেগর জানতে চেয়েছিলেন জগদীশচন্দ্রের কাজের কথা, তাকে সাহায্য করার আবেদন রাখলেন নিবেদিতা রবীন্দ্রনাথের কাছে। নিবেদিতার আর্জি উপেক্ষা করতে পারেননি রবীন্দ্রনাথ। ত্রিপুরার মহারাজের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তিনি পাঠিয়েছিলেন জগদীশচন্দ্রের গবেষণার কাজে। তবে সবচেয়ে বড় ভূমিকাটি বোধহয় নিবেদিতা নিয়েছিলেন যখন তার খোকার দায়িত্ব নিতে তিনি অনুরোধ করলেন বিশ্ববিখ্যাত বেহালাবাদক ওলে বুলের স্ত্রী সারা বুলকে। অকালে স্বামীকে হারিয়ে উত্তরাধিকার হিসাবে প্রাপ্ত অগাধ ঐশ্বর্যকে ভালো কাজে লাগাতে চেয়েছিলেন সারা। অবুঝ কন্যা ওলিয়াকে নিয়েও সুখী ছিলেন না তিনি। তার সেই অতৃপ্তির কথা জানতেন নিবেদিতা। অন্যদিকে জগদীশচন্দ্রেরও গবেষণার কাজে প্রয়োজন ছিল অর্থের। সেই লক্ষ্যসিদ্ধির কথা মাথায় রেখেই নিবেদিতা জগদীশচন্দ্রকে এগিয়েছিলেন সারার কাছে। বলেছিলেন, ভারতে তোমার একটি পুত্র আছে যার সাহায্য চাই, তোমার স্নেহ চাই। লিখেছিলেন, বোসদের আমি কতটা ভালোবাসি তা যদি তোমাকে বোঝাতে পারতাম। আমি দৃঢ়ভাবে আশা করি তুমি ডক্টর বসুকে নিজের ছেলের মতো দেখবে। তিনি প্রায়ই তোমার কথা বলেন। শেষ দিকে সত্যিই জগদীশচন্দ্র সারাবুলের সন্তান হয়ে উঠেছিলেন। কিন্তু সন্তান সুখ প্রত্যাশী সারা বা আপন ভোলা জগদীশচন্দ্র দুজনের কেউই জানতে পারেননি কেন নিবেদিতার এই পদক্ষেপ। তার স্বপ্ন ছিল জগদীশচন্দ্র বসুর সুমহান নেতৃত্বে গড়ে উঠবে এক শ্রেষ্ঠ বিজ্ঞান গবেষণা কেন্দ্র। শঙ্করী প্রসাদ বসুর কথায় জগদীশচন্দ্রের আরব্ধ বিজ্ঞান সাধনার উন্নতিতে তথা ভারতের বিজ্ঞান গবেষণার অগ্রগতির জন্য এই নিবেদিতার এক সুমহান কৌশল। 1901 সাল সবেমাত্র শুরু হয়েছে নোবেল পুরস্কার দেয়া। বিশ্বের এক শ্রেষ্ঠ বিজ্ঞানীর স্বীকৃতি স্বরূপ জগদীশচন্দ্রকে নোবেল পুরস্কারের সমতুল্য অর্থে ভূষিত করার সিদ্ধান্ত নিলেন সারা। 1906 থেকে 1909 পর্যন্ত 4টি কিস্তিতে $20,000 দেয়া হলো জগদীশচন্দ্র বসুকে। সেই অর্থেই কেনা হলো বসু বিজ্ঞান মন্দিরের জমি। 1910 সালের 14ই জুলাই অসুস্থ অশক্ত মৃত্যুপথযাত্রী সারা লিখিতভাবে আবারও $20,000 দান করে গেলেন সন্তানসম জগদীশচন্দ্রকে। 1911 সালের 18ই জানুয়ারি প্রয়াত হলেন সারা। শেষ শয্যায় পাশে ছিলেন নিবেদিতা। ভগ্ন হৃদয়ে ভারতে ফিরলেন নিবেদিতা। উইল করে তার জমা টাকা আর বইয়ের রয়্যালটি বেলুড় মঠের ট্রাস্টিদের দিয়ে দিলেন। জাগতিক সবকিছু থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে নিলেন নিজেকে। অক্টোবরের পুজো কাটাতে বসু পরিবারের সঙ্গে দার্জিলিং গেলেন নিবেদিতা। শরীর ভালো নেই। নীলরতন সরকার দার্জিলিংয়ে দেখে যাচ্ছেন তাকে। দার্জিলিংয়ের আকাশ কুয়াশা ঢাকা। প্রতিদিন 13ই অক্টোবর আকাশ মেঘমুক্ত। নিবেদিতার ঘর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কমলা রঙের বস্ত্র পরেছেন তিনি। সূর্যোদয়ের কমলা আলো আরও কিছুটা ছুঁয়ে যাবে তার ঘর। অস্পৃষ্টে বললেন, দ্য বোট ইজ সিঙ্কিং, স্টিল আই শ্যাল সি দ্য সানরাইজ। তার শেষ উচ্চারণ। নিবেদিতা নেই। এই আকস্মিকতার জন্য প্রস্তুতি ছিল না কারো। শান্ত স্বভাবের জগদীশচন্দ্র হৃদয়ে খান খান।
দিশাহারা নিবেদিতার প্রয়াণের 20 দিন পর তার বোন মেরি উইলসনকে জগদীশচন্দ্র লিখলেন, যে বইটি সে আমাকে লিখতে সাহায্য করেছিল তা আমার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। লেখা নিয়ে আর এগোনো অসম্ভব তার পক্ষে। সে কথা উল্লেখ করে তিনি আবারও লিখলেন, নিবেদিতা থাকলে কিন্তু এক দণ্ড সময় নষ্ট হতে দিত না। তবে সে তো শরীরই নয়, সে তো মনোময়ী। কিন্তু নিবেদিতা না থাকলে তার রোপিত স্বপ্নের বীজটি বিকাশের পথে বাধা আসেনি কখনো। সারার মৃত্যুকালে প্রতিশ্রুত অর্থ 1914 আর 1915 সালে 2টি কিস্তিতে সারাকন্যা ওলিয়ার বিরোধিতা সত্ত্বেও সে দায়িত্ব সম্পন্ন করেছিলেন সারার ভাই জোসেফ গিলবার্ট থপ। 30শে নভেম্বর 1917 জগদীশচন্দ্রের 59তম জন্মদিন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হল বসু বিজ্ঞান মন্দির। বিজ্ঞান সাধক জগদীশচন্দ্র আর তার আলোক দিশারি নিবেদিতার স্বপ্ন রূপ পেল বাস্তবে। সেদিন ভারতীয় বিজ্ঞান গবেষণাকে বিশ্বের দরবারে এক অন্যতর উচ্চতায় প্রতিষ্ঠা দিলেন নিবেদিতার ম্যান অফ সায়েন্স আর পথ প্রদর্শক সেই জ্যোতির্ময়ীকে স্মরণ করে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দিরের দ্বার দেশে প্রাচীরে খোদিত করে রাখলেন দ্বীপ হাতে অবগুণ্ঠিতা নারী মূর্তিটি। নিচে লেখা লেডি অব দ্য ল্যাম্প। আজও বসু বিজ্ঞান মন্দিরে ঢুকতে গেলেই দৃষ্টি চলে যায় নামহীন সেই মূর্তির দিকে। নামের ক্ষুদ্রতায় তাকে মারতে চাননি জগদীশচন্দ্র, কিন্তু অজ্ঞানতার অন্ধকার থেকে বিজ্ঞানের নবদিগন্তের সাধনায় তরুণ গবেষকদের তিনিই দিশারি। আজও আলো দেখিয়ে চলেছেন। তিনি অক্লান্ত, ঠিকভাবে যেভাবে আলোয় দীপ্তিময় করে তুলেছিলেন পরাধীন ভারতের এক বিজ্ঞান সাধকের দুরূহ যাত্রাপথকে। লেখাটি কেয়া মুখোপাধ্যায়ের লেখা, সেখান থেকে লেখাটি সংগৃহীত করা হয়েছে। কেয়া মুখোপাধ্যায় একজন বিজ্ঞানী, ইউনিভার্সিটি অফ টেক্সাসের। তিনি যেখান থেকে ঋণ নিয়েছেন এটি লেখার জন্য, তো সেটি হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতার লেখা; দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, সিস্টার নিবেদিতার লেখা; লোকমাতা নিবেদিতা, শঙ্করীপ্রসাদ বসুর লেখা; ভগিনী নিবেদিতা, প্রভাজিকা মুক্তিপ্রাণা মাতাজির লেখা; অসামান্য পত্রলেখিকা নিবেদিতা, প্রভাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির লেখা; দ্য ডেডিকেটেড, লিজি রেমন্ড, অ্যান ইন্ডিয়ান পায়োনিয়ার অফ সায়েন্স, দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ স্যার জগদীশ সি বোস, প্রতীক গডসে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আপনাদের এরকম যদি গল্পগুলি, আলোচনাগুলি শুনতে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কমেন্টে আমাদের জানাবেন আপনাদের তথ্যগুলি কেমন লাগছে, আর অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।